আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি সন্ধ্যা সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সৈয়দা সাদিয়া বেনাজির এবং আমি ফাহমিদা সালাম। বিনিয়োগ নির্ভর কর্মসংস্থান উৎপাদনমুখী অর্থনীতি গড়ে তুলতে 9,38,000 কোটি টাকার বাজেট প্রস্তাব পেশ করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, যেখানে রাজস্ব আহরণের লক্ষ্য ধরা হচ্ছে 6,95,000 কোটি টাকা, ঘাটতি 2,43,000 কোটি টাকা। দেশের সবার অংশগ্রহণ ও অংশীদারত্ব নিশ্চিত করে বৈষম্যহীন ও অন্তর্ভুক্তিমূলক অর্থনীতি গড়ে তোলার লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। এ লক্ষ্যে উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক সুরক্ষা, বিনিয়োগ, জ্বালানি, তথ্যপ্রযুক্তি, পরিবেশ সহ চিহ্নিত করা হয়েছে 10টি অগ্রাধিকার খাত। আরও জানাচ্ছেন তৌহিদুর রহমান। দেশের ৫৫তম এবং নিজের প্রথম বাজেট ঘোষণা উপলক্ষে আগেভাগেই জাতীয় সংসদ প্রাঙ্গণে আসেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বিসমিল্লাহির রহমানির রহিম। স্পিকার হাফিজউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত বাজেট অধিবেশনে অর্থমন্ত্রী বাজেটের সার্বিক বিষয় তুলে ধরেন। 2025-26 অর্থবর্ষের সম্পূরক বাজেট এবং 2026-27 অর্থবর্ষের প্রস্তাবিত বাজেট এই মহান সংসদে উপস্থাপনের জন্য অনুমতি প্রার্থনা করছি। বলেন, বিএনপি সরকার মেধা ও যোগ্যতার ভিত্তিতে একটি বৈষম্যহীন কর্মসংস্থান ও সমাজ ব্যবস্থা গড়ে তুলতে চায়। বাজেটে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা, আর্থিক খাত পুনর্গঠন সহ নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নকে প্রাধান্য দেওয়ার কথা বলেন অর্থমন্ত্রী। দারিদ্র্য বিমোচন, অবকাঠামো উন্নয়ন এবং কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে $1 ট্রিলিয়ন অর্থনীতি গড়তে চান অর্থমন্ত্রী। প্রস্তাবিত বাজেটের সম্ভাব্য আকার 9,38,000 কোটি টাকা, রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা 6,95,000 কোটি টাকা। দেশে মূল্যস্ফীতিতে বড় ভূমিকা রাখে, এজন্য একটি স্থিতিশীল মুদ্রা বিনিময় ব্যবস্থা বজায় রাখতে বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালীকরণে জোর দেওয়া হচ্ছে। এনবিআর এর লক্ষ্যমাত্রা 6,04,000 কোটি, এনবিআর বহির্ভূত রাজস্ব 25,000 কোটি এবং কর বহির্ভূত আয় 66,000 কোটি টাকা। পরিচালন ব্যয় ধরা হয়েছে 6,21,000 কোটি টাকা, যার 20% সুদ আদায় এবং 17% ভর্তুকি ও প্রণোদনায় খরচ হবে। বাজেটে ঘাটতি ধরা হয়েছে 2,43,000 কোটি টাকা। ঘাটতি পূরণে অভ্যন্তরীণ উৎস থেকে ঋণ নেওয়া হবে 1,27,000 কোটি টাকা। বৈদেশিক উৎস থেকে সংগ্রহ করা হবে 1,16,000 কোটি টাকা। আমাদের সরকার দেশের অর্থনীতির পুনর্গঠনের অংশ হিসেবে একটি আধুনিক, শক্তিশালী, টেকসই আর্থিক ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে ব্যাংক ও পুঁজিবাজার খাতে কাঠামোগত সংস্কার বাস্তবায়ন করতে বদ্ধপরিকর। 3 লাখ কোটি টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগে সর্বোচ্চ এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ে বরাদ্দ দেওয়া হয়েছে সর্বনিম্ন। প্রস্তাবিত বাজেটে সামাজিক অবকাঠামো খাতে মোট 2,79,000 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে বেশ কিছু নিত্যপণ্যের উপর উৎসেকর হ্রাস করা হয়েছে। শিল্পের উৎসেকরকে অগ্রিম কর হিসেবে ধরে তা ফেরত দেওয়ার প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী। 1 জুলাই থেকে ধাপে ধাপে সরকারি কর্মচারীদের জন্য বেতন কাঠামো বাস্তবায়নের ঘোষণা দিয়েছেন অর্থমন্ত্রী। প্রতিষ্ঠা করে আমানতকারীদের আস্থা ও দায়বদ্ধতা ফিরিয়ে আনা। জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্য ধরা হয়েছে 6.5% আর মূল্যস্ফীতি 7.5%। বিনিয়োজিত হবে তার কার্যকর অর্থনৈতিক সুফল মূল্যায়ন, কর্মসংস্থান সৃষ্টি, জব ক্রিয়েশন, অর্থাৎ সরকারের বিনিয়োগের সুনির্দিষ্টভাবে কর্মসংস্থান তৈরিতে ভূমিকা। বিএনপি তার নির্বাচনী ইশতেহারে যে বলেছিলেন বিভিন্ন পিছিয়ে পড়া মানুষের জন্য তারা নীতি সহায়তা দেবেন, প্রস্তাবিত বাজেটেও অর্থমন্ত্রী বলেছেন বিশেষ করে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড সহ নানা কার্ডের মাধ্যমে, নানা সহায়তার মাধ্যমে সমাজের পিছিয়ে পড়া মানুষকে এগিয়ে নিতে চান। পাশাপাশি মন্থর গতিতে এগিয়ে চলা অর্থনীতিকেও শক্তিশালী করার জন্য তিনি আশা করছেন প্রস্তাবিত বাজেটের মাধ্যমে এটি আরও এগিয়ে যাবে। সর্বোপরি কর্মসংস্থান যেমন বাড়বে, তেমনি চলমান মন্থর গতিতে এগিয়ে চলা যে প্রবৃদ্ধি সেটিও বাড়বে বলে আশা করছেন তিনি। তৌহিদুর রহমান, আরটিভি, জাতীয় সংসদ প্রাঙ্গণ, ঢাকা। প্রথম বাজেটেই চমকে দিয়েছেন তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার। বাজারের আগুন নেভাতে নিয়েছে নতুন পদক্ষেপ। 7টি নিত্য প্রয়োজনীয় পণ্যের উৎসের কর 5% থেকে এক ধাক্কায় কমিয়ে মাত্র 0.5% করার প্রস্তাব করা হয়েছে। ফলে খুব দ্রুতই এসব নিত্যপণ্যের দাম কমবে বলে আশা করা হচ্ছে। কমানো হয়েছে চিকিৎসা ব্যয়ও।
তবে এবারও বাড়ছে বিলাস পণ্য, মাদকদ্রব্য সহ বেশ কিছু পণ্যের দাম। এবারের বাজেটে কোন পণ্যের দাম বাড়ছে এবং কোনগুলোর কমছে জানাচ্ছেন মাইদুর রহমান রুবেল। অর্থ বছরের বাজেট উপস্থাপন করবেন মাননীয় অর্থমন্ত্রী। আপনি বাজেট উপস্থাপন। দেশের মানুষের সবচেয়ে বেশি দুশ্চিন্তার কারণ নিত্যপণ্যের মূল্য বৃদ্ধি। মানুষকে স্বস্তি দিতে এবার পাগলা ঘোড়ার লাগাম টানতে চায় সরকার। চাল, ডাল, গম, আলু, পেঁয়াজ, ভোজ্য তেল, চিনি ও লবণ সহ 60টি নিত্য প্রয়োজনীয় পণ্যের উৎসকর এক ধাক্কায় কমিয়ে 0.5% করার প্রস্তাব করা হয়েছে এই বাজেটে, যা আগে ছিল 2 থেকে 5%। তৃণমূলের মানুষের অর্থনৈতিক ক্ষমতায়নকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। চিকিৎসা ব্যয় সাধারণ মানুষের নাগালের মধ্যে আনতে নেওয়া হয়েছে বড় উদ্যোগ। কিডনি রোগীদের ডায়ালাইসিস ফিল্টার আমদানিতে সব ধরনের কর ও ভ্যাট প্রত্যাহার করায় প্রতিবার ডায়ালাইসিসের খরচ কমবে প্রায় 800 টাকা। এছাড়া হার্টের রিংয়ের দাম প্রায় 20,000 টাকা এবং চোখের লেন্সের দাম 5,000 টাকা পর্যন্ত কমানোর জন্য শুল্ক ছাড়ের ঘোষণা এসেছে। আমরা স্বাস্থ্য খাতে সরকার খরচ কমছে মোবাইলের কথা বলা ও ইন্টারনেট ব্যবহারে। মোবাইলের সিমের উপর থাকা 300 টাকার ট্যাক্স পুরোপুরি তুলে নেওয়া হয়েছে। পাশাপাশি মোবাইল নেটওয়ার্ক সেবার উৎসকর 12% থেকে কমিয়ে 10% করার প্রস্তাব করা হয়েছে। কৃষি পণ্যের বহুমুখীকরণ। 65 বছরের বেশি বয়সী নাগরিকদের জন্য সারা দেশে ট্রেন ভ্রমণ সম্পূর্ণ ফ্রি করা হয়েছে। মেট্রো রেলে ভ্রমণের ক্ষেত্রে মিলবে 25% ভাড়া ছাড়। জ্যেষ্ঠ নাগরিকদের জন্য ট্রেনের টিকিট সম্পূর্ণ ফ্রি করার এই ঐতিহাসিক ঘোষণা দেশের প্রবীণদের যাতায়াতকে করবে আরো সহজ ও সম্মানজনক। যথাযথ পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নের মাধ্যমে বাজেটে কমছে দেশীয় ফ্রিজ, এসি, মোবাইল, ল্যাপটপ ও ঔষধের দাম। সুখবর রয়েছে কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য। তবে বাড়ছে বিদেশি প্রসাধনের দাম, বিদেশি লোশন, ফেস ক্রিম ও লিপস্টিকের আমদানি শুল্ক। স্টার্টআপ, ফ্রিল্যান্সিং, কন্টেন্ট ক্রিয়েটর এবং এআই প্রযুক্তি নির্ভর উদ্যোক্তা তৈরি করা। এবারের বাজেটে পকেট কাটবে বেশ কিছু পণ্যের দাম। বরাবরের মতোই এবারও বাড়ছে সব ধরনের সিগারেটের দাম। প্যাকেট প্রতি বাড়ছে 5 থেকে 7 টাকা। কর বাড়ছে জর্দা ও গুলেরও। হতাশার খবর থাকছে আবাসন খাতেও। উৎপাদন পর্যায়ে ভ্যাট 10% বাড়ানোর কারণে নতুন বছরে বাড়ি নির্মাণের প্রধান উপকরণ MS রডের দাম বাড়তে যাচ্ছে। বিদেশি মদ কিংবা দেশীয় কেরোইন কোম্পানির মদে লিটারে ভ্যাট বসছে 4 থেকে 500 টাকা। নীতির ভিত্তিতে বিভিন্ন খাত ভিত্তিক কর্মসংস্থান সৃষ্টির ব্যাপক। দেশীয় ফলের সুরক্ষায় আমদানি করা কাজু বাদামের শুল্ক 5 থেকে বাড়িয়ে 25% করা হচ্ছে। এছাড়া বিলাসী জীবনযাত্রায় লাগাম টানতে বিদেশি প্রসাধনী, বিদেশি মাছ এবং সব ধরনের উচ্চ মূল্যের আমদানি করা খাদ্যপণ্যের উপর বসছে 20% নতুন ভ্যাট। সব মিলিয়ে এবারের বাজেট দেশীয় শিল্পকে ডানা মেলার স্বপ্ন দেখালেও সাধারণ মানুষের দৈনন্দিন হিসেব নিকেশে কতটা স্বস্তি দেবে তাই এখন দেখার বিষয়। ক্রিয়েটিভ অর্থনীতি খাতের উন্নয়নে প্রাথমিকভাবে 300 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করছি। মাইদুর রহমান রুবেল, RTV, ঢাকা। জিডিপির 2%। প্রস্তাবিত রাজস্ব আয়ের মধ্যে জাতীয় রাজস্ব বোর্ডের মাধ্যমে 6,04,000 কোটি টাকা এবং অন্যান্য উৎস থেকে 91,000 কোটি টাকা সংগ্রহের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। মোট রাজস্ব আয় জিডিপির 10.2% সমান। প্রস্তাবিত 2026-27 অর্থ বছরে মোট ব্যয়ের পরিমাণ প্রাক্কলন করা হয়েছে 9,38,000 কোটি টাকা, যা জিডিপির 13.7%। এটি চলতি অর্থ বছরের বাজেটের তুলনায় 1,48,000 কোটি টাকা বেশি। আরও জানাচ্ছেন আব্দুর রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রস্তাবিত 2026-27 অর্থ বছরে মোট ব্যয়ের পরিমাণ প্রাক্কলন ধরা হয়েছে 9,38,000 কোটি টাকা। পরিচালনা অন্যান্য খাতে ব্যয়ের প্রস্তাব করা হয়েছে 6,21,925 কোটি টাকা, যা জিডিপির 13.7%। এটি চলতি অর্থ বছরের বাজেটের তুলনায় 1,48,000 কোটি টাকা বেশি। এর মধ্যে বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপি বাবদ 3 লাখ কোটি টাকা সহ মোট উন্নয়ন ব্যয় ধরা হয়েছে 3,16,075 কোটি টাকা। 9,38,000 কোটি টাকা ব্যয় প্রাক্কলন করা হয়েছে, যা জিডিপির 13.7%। বাজেটে অভ্যন্তরীণ ঋণের সুদ পরিশোধে 1,05,000 কোটি টাকা এবং বিদেশি ঋণের সুদ পরিশোধে 22,500 কোটি টাকা ব্যয়ের প্রস্তাব করা হয়েছে। রাজস্ব ব্যবস্থাকে সম্পূর্ণভাবে ঢেলে সাজিয়ে অভ্যন্তরীণ রাজস্ব আহরণ বৃদ্ধি বর্তমান সরকারের অন্যতম প্রধান লক্ষ্য। প্রস্তাবিত বাজেটে ঘাটতির অর্থায়নের বিষয়ে অর্থমন্ত্রী জানান, মোট 2,43,000 কোটি টাকার ঘাটতির মধ্যে 1,27,000 কোটি টাকা অভ্যন্তরীণ উৎস এবং 1,16,000 কোটি টাকা বৈদেশিক উৎস থেকে সংগ্রহ করা হবে। অভ্যন্তরীণ উৎসের মধ্যে ব্যাংক ব্যবস্থা থেকে ঋণ নেওয়া হবে 1,12,000 কোটি টাকা, যা চলতি অর্থ বছরের লক্ষ্যমাত্রার তুলনায় 6,000 কোটি টাকার কম। 2030-31 অর্থ বছরের মধ্যেই 9.6%
এবং রাজস্ব জিডিপির অনুপাত বর্তমান 8% থেকে 11% উন্নীত করব। ভবিষ্যতে রাজস্ব আদায় বাড়াতে এবং ধীরে ধীরে বাজেট ঘাটতি কমাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা বলেন মন্ত্রী। দেশের অর্থনীতিতে স্থিতিশীলতা অর্জন, পুনর্গঠন, বিনিয়োগ নির্ভর প্রবৃদ্ধির পথে এগিয়ে নিতে মধ্যমেয়াদী কৌশল কাঠামো প্রণয়ন করেছি মাননীয় স্পিকার। আব্দুর রহিম, RTV, ঢাকা। মন্ত্রণালয়ের জন্য 2026-27 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে এবারও রাখা হয়েছে কালো টাকা বৈধ করার সুযোগ। নতুন প্রস্তাব অনুযায়ী জমি, ফ্ল্যাট, অ্যাপার্টমেন্ট কিংবা বাণিজ্যিক ব্যবস্থাপনায় অপ্রদর্শিত অর্থ বিনিয়োগ করলে নির্ধারিত কর ও অতিরিক্ত চার্জ পরিশোধের মাধ্যমে সেই অর্থ বৈধ করা যাবে। সরকারি দাবি, এতে স্থবির অর্থনীতিতে বিনিয়োগ বাড়বে। শাকিলা করিমের প্রতিবেদন। দেশে অন্ধকার অর্থের নদী বাঁধা পড়েছিল অনেকদিন। করের খাতায় নাম ছিল না, হিসাবের খাতায়ও ছিল না তার ঠিকানা। বছরের পর বছর অপ্রদর্শিত সে অর্থ এবার খোলস পাল্টে ফিরছে বৈধতার আলোয়। নতুন বাজেটের প্রস্তাবে নির্ধারিত কর ও অতিরিক্ত জরিমানা পরিশোধের বিনিময়ে কালো টাকা সাদা করার সুযোগ মিলছে আবারও। শুধু তাই নয়, সেই অর্থের উৎস নিয়েও প্রশ্ন তুলবে না কর্তৃপক্ষ। সরকারের ভাষ্য, এই অপ্রদর্শিত অর্থকে মূলধারায় ফিরিয়ে আনা হবে। এই উদ্যোগে দেশে বাড়বে বিনিয়োগ ও রাজস্ব আয়ও। বিভিন্ন অঞ্চলের মধ্যে অর্থনৈতিক, সামাজিক, অবকাঠামোগত বৈষম্য কমিয়ে সমতা ভিত্তিক সুষম উন্নয়নে বহুমুখী পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে। কালো টাকার বৈধতা বাংলাদেশে এটি প্রথম নয়। অতীতেও বিভিন্ন সরকারের কাছ থেকে এমন সুযোগ পেয়েছেন অসাধুরা। অর্থনীতির মূল ধারায় নিয়ে শাকিলা করিম, RTV, ঢাকা। 2026-27 অর্থ বছরে প্রস্তাবিত বাজেটে গত বছরের চেয়ে দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে স্বাস্থ্য খাতের বাজেট। 69,409 কোটি টাকা বরাদ্দ দেওয়া হচ্ছে স্বাস্থ্য খাতে। বৃদ্ধি পেল শিক্ষা খাতের বাজেটও। শিক্ষায় প্রস্তাবিত বাজেট 1,36,000 কোটি টাকা। অর্থমন্ত্রী বলেন, স্বাস্থ্য ও শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে বিএনপি সরকার। আতিকা রহমানের রিপোর্টে দেখুন বিস্তারিত। স্বাস্থ্যবান জাতি গঠন, টেকসই উন্নয়ন ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের পূর্বশর্ত এবং ফ্যাসিবাদের সময় রাষ্ট্র কাঠামোর অন্যতম ভেঙে পড়া সেক্টর শিক্ষা ব্যবস্থাকে টেনে তুলতে 2026-27 অর্থ বছরে প্রস্তাবিত বাজেটে স্বাস্থ্য ও শিক্ষা খাতে বাজেট বৃদ্ধি করল বিএনপি সরকার। গত বছরের বাজেটের চেয়ে 2026-27 অর্থ বছরে দ্বিগুণ বরাদ্দ পাচ্ছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। স্বাস্থ্য খাতের এবারের বাজেট 69,409 কোটি টাকা, যা দেশের জিডিপির 1.01%। সময়ে স্বাস্থ্য খাতে অপরিকল্পিত অবকাঠামো নির্মাণ, উপকরণ ক্রয়ে যে পরিমাণ ব্যয় হয়েছে তার একটি বড় অংশই দুর্নীতির মাধ্যমে লুটপাট করা হয়েছে। আমাদের স্বাস্থ্যনীতির মূল উদ্দেশ্য হবে সর্বজনীন ও ন্যায়সঙ্গত স্বাস্থ্যসেবা নিশ্চিত করুন। সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষার আওতায় প্রত্যেক নাগরিককে ন্যাশনাল হেলথ সিস্টেমের আওতায় আধুনিক হেলথ কার্ড প্রদান করা হবে। আগামী অর্থ বছরে শিক্ষা খাতে বরাদ্দ জিডিপি 2% উন্নীত করে 1,36,606 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। গত অর্থ বছরে যা ছিল 87,206 কোটি টাকা। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষা কারিকুলামকে রূপান্তরের উদ্যোগ গ্রহণ করেছেন, যাতে শিক্ষার্থীদের মধ্যে নৈতিক মূল্যবোধ, সামাজিক দায়িত্ববোধ, নেতৃত্বের গুণাবলী এবং মানবিক চরিত্রের বিকাশ ঘটে। ষষ্ঠ শ্রেণী থেকে পর্যায়ক্রমে সবার জন্য কারিগরি শিক্ষা চালু করা হবে। বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী বলেন, খুব দ্রুত 5,000 MBBS চিকিৎসক নিয়োগ দেওয়া হবে এবং শিক্ষা খাতে সরকারি বিনিয়োগ পর্যায়ক্রমে বৃদ্ধি করে জিডিপির 5% উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। আতিকা রহমান, RTV, ঢাকা। বরাদ্দ বাড়ালো বিদ্যুৎ ও জ্বালানি খাতে। 2026-27 অর্থ বছরে 17,345 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। এছাড়াও গুরুত্ব দেওয়া হয়েছে নবায়নযোগ্য জ্বালানি উন্নয়নে। অর্থমন্ত্রী জানিয়েছেন, নিরবিচ্ছিন্ন ও পরিবেশ বান্ধব জ্বালানি নিশ্চিত করাই সরকারের লক্ষ্য। বিগত 17 বছর এ খাতে সীমাহীন দুর্নীতিতে জড়িতদের আইনের আওতায় আনারও ঘোষণা দেন মন্ত্রী। সর্দার রাজীবের রিপোর্টে বিস্তারিত। বর্তমানে দেশের অর্থনীতির অন্যতম প্রধান চ্যালেঞ্জ বিদ্যুৎ ও জ্বালানি খাতের সংকট। দীর্ঘদিনের দুর্নীতি, অপরিকল্পিত চুক্তি আর বৈদেশিক মুদ্রার ঘাটতি এর কারণ। এতে শিল্প উৎপাদনের পাশাপাশি ব্যাহত হচ্ছে দৈনন্দিন সেবা।
এমন পরিস্থিতিতে এ খাতের উন্নয়নে বিশেষ গুরুত্ব দিয়েছে বিএনপি সরকার। আগামী অর্থ বছরের জন্য বরাদ্দ বাড়ানো হয়েছে ৩৯৩ কোটি টাকা। প্রস্তাবিত উদ্যোগসমূহের সকল সফল বাস্তবায়ন দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে সহায়ক হবে। বিদ্যুৎ ও জ্বালানি খাতের গুরুত্ব বিবেচনায় এ খাতে 2026-27 অর্থ বছরে এই মন্ত্রণালয়ের অনুকূলে মোট 17,345 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করছে। থাকছে সমুদ্রাঞ্চল সহ স্থানীয় তেল গ্যাস অনুসন্ধান কার্যক্রম জোরদার ও রিফাইনিং সক্ষমতা বাড়ানোর উদ্যোগ। অফশোর গ্যাস অনুসন্ধান আকর্ষণীয় করার জন্য দেশের স্বার্থ সমুন্নত রেখে মডেল প্রোডাকশন শেয়ারিং কন্ট্রাক্ট পিএসসি সংশোধন, জ্বালানি আমদানির ক্ষেত্রে একক উৎসের উপর নির্ভরতা কমিয়ে উৎস বহুমুখীকরণ নীতি অনুসরণ, চট্টগ্রাম উপকূলীয় শিল্পাঞ্চলে ধাপে ধাপে 50 লক্ষ মেট্রিক টন পরিশোধন ক্ষমতা সম্পন্ন নতুন ক্রুড অয়েল রিফাইনারি নির্মাণ। এ সময় বিগত সরকারের সীমাহীন লুটপাট ও দুর্নীতির কারণে খাতটিতে ব্যাপক হারে ব্যয় বেড়েছে জানিয়ে তিনি বলেন, এতে বার্ষিক ভর্তুকি ছাড়িয়েছে 40,000 কোটি টাকা। বিদ্যুৎ খাতের দুর্নীতির সাথে জড়িতদের চিহ্নিত করে ব্যবস্থা গ্রহণ সহ বিদ্যুৎ খাতে নিবিড় মনিটরিং করা হবে। অদক্ষ বিদ্যুৎ কেন্দ্রগুলোকে বন্ধ করা, প্রয়োজনীয় ক্ষেত্রে আধুনিকায়ন এবং লিস্ট কস্ট জেনারেশন পরিকল্পনা বাস্তবায়ন, ক্যাপাসিটি চার্জ ও বিদ্যুৎ ক্রয় চুক্তি পর্যালোচনার মাধ্যমে এই খাতে আর্থিক স্বচ্ছতা নিশ্চিতকরণ হবে। বাজেট প্রস্তাবনায় পরিবেশ বান্ধব ও টেকসই জ্বালানি ব্যবস্থা গড়ে তুলতে 2030 সালের মধ্যে 20% বিদ্যুৎ নবায়নযোগ্য জ্বালানি থেকে উৎপাদনের ঘোষণা দেন অর্থমন্ত্রী। 20% বিদ্যুৎ। সর্দার রাজীব আর টিভি, ঢাকা। বাজেট সংক্রান্ত আরও সংবাদ থাকছে পরবর্তী অংশে। এবার অন্যান্য প্রসঙ্গ। 6 নবজাতকের মৃত্যুর ঘটনায় 8 দিন হাসপাতালের লাইসেন্স বাতিল করেছে সরকার। স্বাস্থ্য মন্ত্রণালয়ের তদন্ত কমিটির রিপোর্ট সাপেক্ষে হাসপাতাল কর্তৃপক্ষকে দেয়া কারণ দর্শানোর নোটিশের জবাব সন্তোষজনক না হওয়ায় এ সিদ্ধান্ত গ্রহণ করেছে সরকার। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের পক্ষে পরিচালক ডাক্তার বাবুল হোসেন, মোহাম্মদ মইনুল আহসান স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়েছে। গত 27 মে ভোরে 8 দিন হাসপাতালের 2য় তলার পোস্ট অপারেটিভ ওয়ার্ডে সকাল 6টা থেকে 9টার মধ্যে 6 নবজাতকের মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটে। ঘটনার দিনই স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় একটি তদন্ত কমিটি গঠন করে। রাজধানী মগবাজারের 8 দিন হাসপাতালে 6 শিশু মৃত্যুর ঘটনা অমার্জনীয় অপরাধ দাবি করে প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ডক্টর এস.এম. জিয়াউদ্দিন হায়দার বলেছেন, হাসপাতাল দায় পেলে শাস্তিও পেতে হবে। সচিবালয়ের সাংবাদিকদের কথা বলেন তিনি বলেন, দেশের প্রাথমিক স্বাস্থ্যসেবা ব্যবস্থাকে নাগরিক কেন্দ্রিক একীভূত নেটওয়ার্কে রূপান্তর করা হবে। প্রাথমিক স্বাস্থ্যসেবাকে প্রাধান্য দিয়ে সরকার কাজ করছে জানিয়ে তিনি বলেন, গ্রামের প্রতিটি ইউনিয়নে এবং শহরের প্রতিটি ওয়ার্ডে প্রাথমিক হেলথ কেয়ার ইউনিট করা হবে। আমাদের লক্ষ্য বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থাকে ট্রিটমেন্ট সেন্ট্রিক থেকে ট্রান্সফর্ম করে প্রিভেনশন এবং প্রমোশন সেন্ট্রিকে নিয়ে যাব। আমরা মানুষকে রোগ হওয়ার আগেই শনাক্ত করতে চাই এবং ওষুধ না খেয়েই যাতে সে ভালো থাকে আমরা সেই ব্যবস্থা করতে চাই। একটা প্রি হসপিটাল এমার্জেন্সি সার্ভিস থাকবে, তাতে থাকবে অ্যাম্বুলেন্স সার্ভিস, সেখানে থাকবে ট্রেন্ড প্যারামেডিক্স এবং তার সাথে ইম্পর্টেন্ট একটা কল সেন্টার। এবার বিশ্বকাপ ফুটবল প্রসঙ্গ। এদিকে বিশ্বকাপ ফুটবল 2026 উপলক্ষে 10 টাকা মূল্যমানের স্মারক ডাকটিকিট উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে জাতীয় সংসদ সচিবালয়ে নিজ কার্যালয়ে 50 টাকা মূল্যমানের খাম সম্বলিত সুভেনির শিট এবং 5 টাকা মূল্যমানের ডাটা কার্ডও প্রকাশ করেন প্রধানমন্ত্রী। এ সময় বিশেষ সিলমোহর ব্যবহার করা হয়। অনুষ্ঠানে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম, মন্ত্রণালয়ের সচিব বিলকিস জাহান রিমি, প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সেক্রেটারি আতিকুর রহমান রুমন এবং ডাক অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক এস.এম. হারুনুর রশিদ উপস্থিত ছিলেন। হাইকোর্টে রামিসা সহ অন্যান্য ধর্ষণ ও হত্যা মামলাগুলোর বিচার বিরতিহীনভাবে চলবে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল। তিনি জানান, হাইকোর্টে রামিসা ধর্ষণ ও হত্যা মামলা পরিচালনায় রাষ্ট্রপক্ষের বিশেষ আইনজীবী প্যানেল গঠন করা হয়েছে।
নারী ও শিশু বিষয়ক মামলার ডেথ রেফারেন্স ও আপিল শুনানির জন্য 14 জুন থেকে বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশিদুজ্জামান রাজার গঠিত হাইকোর্ট বেঞ্চ এ বিচার কাজ পরিচালনা করবেন। রামিসা হত্যা মামলা, যেটা খুবই আলোচিত সাম্প্রতিক মামলা, তারও সমস্ত রেফারেন্সের নথি সুপ্রিম কোর্টে চলে এসেছে। দ্রুত পেপার বুক সম্পন্ন হয়ে গেলে আমরা প্রত্যাশা করতে পারি হয়তো যে রবিবারে এই তালিকার মধ্যে এই মামলাটিও আসতে পারে। এছাড়া অন্যান্য এই জাতীয় যে মামলা আছে সে মামলাগুলো যেভাবে আসবে সেগুলো আমরা শুনানি করব। বঙ্গোপসাগরে মাছের অবাধ প্রজনন ও সামুদ্রিক জীববৈচিত্র্য সংরক্ষণে সরকারের দেয়া 58 দিনের নিষেধাজ্ঞা শেষে আজ মধ্যরাতে সাগরে মাছ ধরতে নামবেন জেলেরা। দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে মধ্যরাত থেকেই গভীর সমুদ্রে মাছ শিকারে যাওয়ার শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত উপকূলের লাখো জেলে। জাল মেরামত, ট্রলার সংস্কার আর রসদ মজুদে মুখর নোয়াখালীর হাতিয়া, বরগুনার পাথরঘাটা ও পটুয়াখালীর রাঙাবালির জেলে পল্লীগুলো। ইলিশ সহ প্রায় 475 প্রজাতির সামুদ্রিক মাছের নিরাপদ প্রজনন ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে গত 15 এপ্রিল থেকে শুরু হয়েছিল সরকারি নিষেধাজ্ঞা। আবারও বাজেট প্রসঙ্গ। ফ্যামিলি কার্ড সহ সামাজিক নিরাপত্তা খাতে 1,44,000 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব দেওয়া হয়েছে নতুন বাজেটে। যাতায়াতে প্রবীণ নাগরিকদের জন্য রাখা হয়েছে বিশেষ কিছু সুবিধা। অন্যদিকে মুক্তিযোদ্ধাদের পাশাপাশি জুলাই অভ্যুত্থানে শহীদ পরিবার ও আহতদের জন্য চালু থাকছে মাসিক ভাতা। বিস্তারিত তৌফিকুল ইসলাম আশিকের রিপোর্টে। বছরের সম্পূরক বাজেট এবং 2026 বিএনপি সরকারের এই বাজেটে সামাজিক নিরাপত্তা খাতে গত অর্থ বছরের চেয়ে বরাদ্দ বেড়েছে 17,000 কোটি টাকা। এটা নাগরিকের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত রাষ্ট্রের যে দায়িত্ব আছে সেই দায়িত্ব পালন করতে আমরা অঙ্গীকারবদ্ধ। সরকারের অন্যতম অগ্রাধিকারমূলক কর্মসূচি ফ্যামিলি কার্ডের জন্য 14,500 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী। 2030 সালের মধ্যে প্রজেক্ট ফ্যামিলি কার্ড কার্যক্রম দেশব্যাপী বিস্তৃত করা হবে। আগামী অর্থ বছরে 41 লক্ষ নারীকে ফ্যামিলি কার্ড প্রদান করা এবং এর বিপরীতে 14,500 কোটি টাকা বরাদ্দ প্রস্তাব করছি। বাজেট প্রস্তাবে 65 বছর বা তদূর্ধ্ব বয়সী নাগরিকদের জন্য বিনামূল্যে ট্রেন এবং 25% ছাড়ে মেট্রো রেল ব্যবহারের সুযোগ রাখা হয়েছে। প্রতিবন্ধী ব্যক্তিদের ক্ষেত্রে ভাতাভোগীর সংখ্যা ও মাসিক ভাতা বাড়ানোর প্রস্তাব দিয়েছেন অর্থমন্ত্রী। এছাড়া ক্যান্সার সহ 6টি দুরারোগ্য রোগে আক্রান্তদের এককালীন অনুদান বাড়িয়ে 1 লাখ টাকা করার প্রস্তাব করা হয়েছে। গভর্নেন্স নিশ্চিত করা হবে। বাজেটে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের পরিবারের ভাতা 5,000 টাকা করে বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। এছাড়া জুলাই গণঅভ্যুত্থানের শহীদ পরিবার ও আহতদের মাসিক ভাতা আগের মতোই থাকছে। জুলাই গণঅভ্যুত্থানের শহীদ পরিবারদের মাসিক 20,000 টাকা এবং এ বি সি ক্যাটাগরিতে আহতদের যথাক্রমে 20, 15 ও 10,000 টাকা মাসিক ভাতা অব্যাহত থাকবে। তৌফিকুল ইসলাম আশিক, RTV, ঢাকা। আইএমএফের কঠিন শর্তের বেড়াজাল, জ্বালানি খাতের ভর্তুকি ব্যবস্থাপনা আর লাগামহীন মূল্যস্ফীতি সব মিলিয়ে এবারের বাজেটের চ্যালেঞ্জটা একটু ভিন্ন মাত্রার। তবে অর্থনীতির এই কঠিন সমীকরণের মাঝেও তারেক রহমানের নতুন সরকারের মূল লক্ষ্য নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে এনে সাধারণ মানুষের কপালে স্বস্তির রেখা ফেরানো, আইন শৃঙ্খলা রক্ষা এবং বিদ্যুৎ ও জ্বালানির নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করা। 1972 সালের প্রথম বাজেট থেকে শুরু করে 54 বার বাজেট ঘোষণার বর্ণিল সাক্ষী এই বাংলাদেশ। মায়দুর রহমান রুবেল জানাচ্ছেন বাংলাদেশের বাজেটের ইতিহাস। যুদ্ধ বিধ্বস্ত দেশে স্বাধীন বাংলাদেশের প্রথম বাজেট ঘোষিত হয়েছিল 1972-73 অর্থ বছরে। শেখ মুজিবুর রহমানের শাসনামলে প্রথম অর্থমন্ত্রী তাজউদ্দিন আহমদ পরপর 3টি বাজেট পেশ করেন, যার প্রথমটির আকার ছিল মাত্র 786 কোটি টাকা। তবে তার শেষ বাজেটে তা ছাড়িয়ে যায় 1000 কোটির ঘর। বর্তমান ও ভবিষ্যতের দিকে দৃষ্টি দেওয়ার এটাই উপযুক্ত ও প্রকৃষ্ট সময়। পট পরিবর্তনের পর বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান 1976-77 থেকে 1978-79 পর্যন্ত 3টি অর্থ বছরে নিজে বাজেট পেশ করেন। তার সময়েই দেশের উন্নয়ন বাজেটের পালে হাওয়া লাগে এবং বাজেটের আকার ছাড়িয়ে যায় 2000 কোটি টাকা।
দেশের অর্থনীতিতে আধুনিক রূপ দিতে সবচেয়ে বড় ভূমিকা রেখেছেন প্রয়াত অর্থমন্ত্রী সাইফুর রহমান। 1980-81 অর্থবছরে প্রথম বাজেট পেশ করেন তিনি। 2006-07 সালে যখন তিনি তার শেষ বাজেট ঘোষণা করেন তখন তার আকার দাঁড়ায় 69,740 কোটি টাকা। দেশের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ 11টি বাজেট পেশের রেকর্ড তারই। ইতিহাসের সবচেয়ে বেশি 12 বার বাজেট পেশের রেকর্ড আবুল মাল আব্দুল মুহিতের। 1982-83 অর্থ বছরে প্রথম বাজেট দিলেও 111-এর পর আওয়ামী লীগ সরকারের আমলে তার হাত ধরেই দেশের বাজেট প্রথম লাখ কোটি টাকার ঘর ছোঁয়। আর 2018-19 অর্থ বছরে আহমা মোস্তফা কামালের হাত ধরে দেশের বাজেট প্রথমবারের মতো 5 লাখ কোটি টাকা অতিক্রম করে। আওয়ামী লীগ সরকারের শেষ মেয়াদে সাবেক অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী 7,97,000 কোটি টাকার বাজেট ঘোষণা করলেও 5ই আগস্টের ছাত্র জনতার অভ্যুত্থানে পতন ঘটে ফ্যাসিস্ট সরকারের। এরপর 2025-26 অর্থ বছরে রাষ্ট্র সংস্কারের অংশ হিসেবে অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ ঘোষণা করেন 7,89,998 কোটি টাকার বাজেট। 2025-26 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটের বাংলাদেশের বাজেটের ইতিহাসে যে যাত্রা শুরু করেছিল 786 কোটি টাকার লক্ষ্যমাত্রা নিয়ে, 55 বছরে সেই বাজেটের লক্ষ্যমাত্রা এবার 9,38,000 কোটি টাকা। ত্রয়োদশ জাতীয় সংসদে বাংলাদেশ সরকারের 2026-27 অর্থ বছরের প্রস্তাবিত বাজেট পেশ করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। 2026-27 অর্থ বছরের প্রস্তাবিত বাজেট। মাইদুর রহমান রুবেল, RTV, ঢাকা। এবার অন্যান্য প্রসঙ্গ। দৃষ্টিহীনদের চোখের আলো ফিরিয়ে দিতে 20তম বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবির শুরু করেছে সিদ্দিক ফাউন্ডেশন। এবছর প্রায় 70 জনের দৃষ্টিশক্তি ফিরিয়ে দিচ্ছে প্রতিষ্ঠানটি। প্রকৌশলী কামরুল ইসলাম সিদ্দিকের নামে গড়া এই ফাউন্ডেশন থেকে বিনামূল্যে চিকিৎসা সেবা, চশমা ও অপারেশন করতে পেরে খুশি অসহায় রোগীরা। কুষ্টিয়া থেকে শেখ হাসান বেলালের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন আব্দুল হামিদ। খুলনা বিএনএসবি চক্ষু হাসপাতাল এবং দ্য ফেড হলোস ফাউন্ডেশনের সহযোগিতায় কুষ্টিয়া সদরের বেগম হামিদা সিদ্দিক স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে সিদ্দিক ফাউন্ডেশনের 20তম বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবির। বয়সের ভারে নুয়ে পড়া অসহায় 5 শতাধিক রোগীকে এবছর দেওয়া হয় চিকিৎসা সেবা। পরীক্ষা নিরীক্ষা শেষে কাউকে ওষুধ, আবার কাউকে দেওয়া হয় চশমা। এছাড়া চোখে ছানি পড়া 70 জনকে বিএনএসবি চক্ষু হাসপাতালে নেওয়া হয় অপারেশনের জন্য। অপারেশন শেষে 45 দিনের ওষুধ সহ পরবর্তী চিকিৎসার জন্য সব সহযোগিতা করবে প্রতিষ্ঠানটি। বিনামূল্যে এমন সেবা পেয়ে আনন্দিত সেবাগ্রহীতারা। ডাক্তার দেখে আমাকে কাগজপত্র করে দিল, এখন আমাকে খুলনা নিয়ে যাবে। আমার মতন যারা আছে সবাই উপকার লাগাবে ইনশাল্লাহ। চোখে আধার কুটকুট করে, চোখে দেখিনি, টাকা পয়সা লাগে না। দৃষ্টি ফিরিয়ে দেওয়ার মতো মহৎ উদ্যোগের সঙ্গে যুক্ত হতে পেরে খুশি চিকিৎসকরাও। আয়োজন করছে সিদ্দিক ফাউন্ডেশন। সমস্ত ফ্রি সার্ভিস দেওয়া হবে এবং অপারেশন শেষে তাদের 45 দিনের ওষুধ এবং চশমা আমরা দিয়ে দেবো। এখানে চোখে পানি পড়ার সমস্যা, নেত্রনালীর সমস্যা, অ্যালার্জির সমস্যা, বিভিন্ন ধরনের রোগী আমাদের কাছে আসতেছে। আয়োজন খুবই সুন্দর হয়েছে এবং অর্গানাইজড আছে। আয়োজকরা বলছেন চিকিৎসা সহ মানুষের মৌলিক অধিকার রক্ষা ও এলাকার উন্নয়নে কাজ করছে সিদ্দিক ফাউন্ডেশন। আগামীতেও তাদের এই চিকিৎসা ক্যাম্প পরিচালিত হবে। খুলনা বিএনএসবি চক্ষু হাসপাতাল এবং সিদ্দিক ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে এই ক্যাম্পটি অনুষ্ঠিত হয়েছে। এখানে রোগীদের আসা যাওয়া এবং এখানে যে অন্যান্য যে সাপোর্টগুলো দেওয়া হয়, এটা সবই সিদ্দিক ফাউন্ডেশন থেকে দেওয়া হয়। সিদ্দিক ফাউন্ডেশনের সহযোগিতায় এই কার্যক্রমগুলো পরিচালিত হয়ে আসছে। ইনশাল্লাহ এর সাথে আমরা প্রতি মাসের একটা নির্দিষ্ট তারিখে ডায়াবেটিস ক্যাম্প পরিচালিত করে আসছি। সেখানে প্রায় 500 থেকে 600 রোগী দেখা হয়। সাবেক এলজিইডি প্রধান প্রকৌশলী কামরুল ইসলাম সিদ্দিকের নামে গড়ে তোলা হয় এই ফাউন্ডেশন। ভবিষ্যতেও তাদের এমন কার্যক্রম অব্যাহত থাকবে এমনটি প্রত্যাশা স্থানীয়দের। আব্দুল হামিদ, RTV। সন্ধ্যা সংবাদ এ পর্যন্তই। রাতের সংবাদ 11:15 দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।